ঠিক আছে, দেখো এই এমসিকিউটি আমরা গতকালকে হয়তো পড়েছিলাম। তোমরা একটা কমেন্ট করো, এই 4 নম্বর এমসিকিউ সঠিক অ্যান্সার কমেন্ট করো, দেখো কোনটা তোমাদের কাছে মনে হয় অ্যান্সার। বলো অ্যান্সার কোনটা। স্টুডেন্ট কই, এটা দেখার দরকার নাই, তোমরা হচ্ছে তাড়াতাড়ি কমেন্ট করো এটার অ্যান্সার কোনটা। বলো 4 নম্বর এমসিকিউর অ্যান্সার গুলো কমেন্ট করো, লিখবা যে 4-এর এ নাকি বি, এভাবে কমেন্ট করো। আপনি সুস্থ হয়েছেন কিনা সেটাও জানতে চাচ্ছিলাম। ও, মোটামুটি সুস্থ আছি, দেখতে পারছো, সর্দি আছে একটু, সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। কমেন্ট করো তোমরা এমসিকিউ 4 নম্বর এমসিকিউর উত্তর কোনটা, তোমরা চেষ্টা করো তো। এই তো সুন্দর, সুমন ইসলাম বি, হ্যাঁ 4-এর মানে অপশনটা লিখবে এবং তারপরে অ্যান্সারটা লিখবে, শুধু বি লিখলেও হবে। হ্যাঁ এটাই অ্যান্সার, সুমন ইসলাম তোমার উত্তর সঠিক হয়েছে। এটা হবে না, কারণ কি এটা হচ্ছে কি সাবজেক্টিভ ওয়ার্ড বা সাবজেক্টিভ ভার্ব দ্যাট রয়েছে, এরপরে একটি সাবজেক্ট রয়েছে, এরপরে তোমরা জানো অবশ্যই ভার্বের কি হয়, বেস ফ্রম বসে। বেস ফ্রম এর ক্ষেত্রে বি, বি এর ক্ষেত্রে আমরা জানি বিই বসে। অ্যামিজার ওগুলো বেস ফ্রম এর বি এর অন্তর্গত ভার্ব, বাট অ্যামিজার ওগুলো ব্যবহৃত হয় না, তোমরা বি এটা বসাবে, এটা সঠিক উত্তর। হ্যাঁ ঠিক আছে, সবাই সঠিক উত্তর দিয়েছো, এটা তোমরা বুঝছো। দেখো নেক্সট স্লাইডে যাবো আমরা। এটা দেখো ওই যে অ্যান্সার, এটা 4 নম্বরের অ্যান্সার। এটা 5 নং এমসিকিউ, এবার কমেন্ট করো তোমরা অ্যান্সার কোনটা মনে হচ্ছে তোমাদের কাছে সেটা। এগুলো সহজ, পড়াইছি তো, তোমরা পারবা ইনশাল্লাহ। 5 নম্বর এমসিকিউ কমেন্ট করো কোনটা অ্যান্সার হবে। 5 নম্বর এমসিকিউতেও বি হবে, তোমরা লিখবা কমেন্ট লিখবা এভাবে 5 নম্বর দিয়ে একটা ব্র্যাকেট দেবা অথবা ডট দেবা, এরপর লিখবা এ অথবা বি যেটা অ্যান্সার, তাহলে খুব সহজে বোঝা যাবে। এবং চাইলে তুমি অ্যান্সারটাও লিখতে পারো, এ বি লিখলেই বোঝা যায়। সাদিয়া জেরিন লিখেছে উত্তর হবে বি। আচ্ছা, বি দুইটাইরই, 4 নম্বরের অ্যান্সারও বি, আবার 5 নম্বর অ্যান্সারও বি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 5 নম্বরে হচ্ছে সি। সুন্দর, ঠিক আছে, লিখবা হচ্ছে এইভাবে। দেখো অ্যান্সার লেখার সিস্টেমটা আমি তোমাদেরকে বলে দিই, দেখো এইভাবে লিখবা, এরকম দিবা, তারপরে লিখবা হচ্ছে অ্যান্সার, চাইলে লিখতে পারো আচ্ছা লিখবা অ্যান্সার এনএস সি, এভাবে লিখে দেবা, এভাবে লিখে দেবা। আর যদি মন চায় অপশনটা সহ লিখবা, তাহলে লিখবা এরকম, ঠিক আছে, তাহলে আমি সহজেই বুঝতে পারবো যে তোমরা কোনটা অ্যান্সার করছো। হ্যাঁ সবাই লিখেছো যে 5-এ বি, এত সুন্দর, 5-এ বি, 5-এ বি অথবা সি উত্তর, আর কি সঠিক উত্তরটা বি। তোমরা বুঝছো এটা, কারণ বি ভার্বের ক্ষেত্রে বি বসে, অ্যামিজার ওগুলো উপেক্ষা করা হয়। এটা তো 5 নং এর অ্যান্সার। এটা 6 নং কমেন্ট করো, 6 নং এমসিকিউ তোমরা কমেন্ট করো। হ্যাঁ 6-এর অ্যান্সার হবে গো। হ্যাঁ 6-এর অ্যান্সার হবে বি। অ্যান্সার এইভাবে করতে পারো, 6 একটা এরকম দিবা, তারপর হচ্ছে বি, মানে সহজে যেটা বোঝা যায় এভাবে দেবা। 6-এর অ্যান্সার হচ্ছে বি। সুন্দর হয়েছে, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। এটা তোমাদের বেসিক সহ পড়িয়েছিলাম, দেখি তোমরা পারতেছো, এমসিকিউ গুলোর সঠিক উত্তর তোমরা দিতে পারতেছো, এই কারণে বেসিক কিন্তু পড়া জরুরি। তোমরা বুঝছো ওই প্রশ্ন, ওই বেসিক তোমরা পারো, তো এই কারণে তোমরা খুব সহজেই উত্তর দিতে পেরেছো। দেখো আমাদের এমসিকিউর পালা শেষ, এমসিকিউর পালা শেষ। সাবজেক্টিভ থেকে যে কোনো ধরনের এমসিকিউ আসলেই তোমরা পারবা। দেখলা না যতগুলো এমসিকিউ আমি তোমাদেরকে দিলাম, প্রায় অলমোস্ট তোমরা সবগুলোই পেরেছো। ওই বেসিক গুলো অবশ্যই মনে রাখবা, সবসময় নোট করবা গুরুত্বপূর্ণ বিষয়গুলো, যেগুলো আমি বলবো নোট করতে, সেগুলো অবশ্যই নোট করবে। তোমাদেরকে আমি বলেছিলাম একটি পার্থক্য শেখাবো তোমাদেরকে, যে বেস ফর্ম এবং ভার্বের বেস ফর্ম এবং ভার্বের প্রেজেন্ট ফর্মের মধ্যে পার্থক্য কি, সেই পার্থক্যটা তোমাদের বলতে চেয়েছিলাম এবং বলেছিলাম এটা লাস্ট স্লাইডে আছে। সেটাই দেখো, এই লাস্ট স্লাইডটা শেষ হলে আমরা পার্টস অফ স্পিচ এবং নাউনে চলে যাব। সাবজেক্টিভ নিয়ে তোমাদের কোনো ঝামেলা আছে আর বলো, এটা বুঝাইলেই শেষ। সাবজেক্টিভ কি ক্লিয়ার? সাবজেক্টিভ ক্লিয়ার হলে সবাই লেখো সাবজেক্টিভ ক্লিয়ার। হ্যাঁ সাবজেক্টিভ সমস্যা হয় না, ওকে, এটা বুঝিয়ে দিলে আমরা সাবজেক্টিভ একদম শেষ। দেখো বেস ফর্ম এন্ড প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব, যেটা বলছিলাম যে বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্মের মধ্যে পার্থক্য কি। প্রেজেন্ট ফর্মকে তোমরা সাধারণত সবাই জানো, প্রেজেন্ট ফর্মকে কি ভি1 দিয়ে তোমরা প্রকাশ করো, তাই না? প্রেজেন্ট ফর্মকে কি দিয়ে প্রকাশ করো? ভি1 দিয়ে প্রকাশ করে থাকো তোমরা, প্রেজেন্ট ফর্ম ভি1। আর বেস ফর্মকে কখনো ভি1 দিয়ে প্রকাশ করা যায় না, বেস ফর্ম বেস ফর্মই, বেস ফর্ম কি বেস ফর্মই। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য দেখো আমি দিয়েছি। বেস ফর্ম দেখো, বেস ফর্ম মানে কি? বেস ফর্ম মানে হচ্ছে ভার্বের মূল রূপ। বেস ফর্ম হচ্ছে ভার্বের কি মূল রূপ, কোনো পরিবর্তন নাই। 1 নম্বরে দেওয়া আছে বেস ফর্ম সম্পর্কে তথ্য, ক্রিয়ার ডিকশনারি বা মূল রূপ হচ্ছে কি বেস ফর্ম, এটার কোনো চেঞ্জ নাই, বেস ফর্মের কোনো চেঞ্জ নাই, কোনো পার্সন, নাম্বার বা টেন্স অনুযায়ী পরিবর্তিত হয় না, এটাই কি বেস ফর্ম। যেমন কি উদাহরণ দেখো, গো, এটা কি চেঞ্জ হয়েছে? চেঞ্জ হবে না, এটাকেই বেস ফর্ম বলে। বা যদি ইএস থাকতো তাহলে কিন্তু বোঝা যায় তো এটা প্রেজেন্ট, মানে প্রেজেন্ট ফর্ম বা ভি1, কিন্তু এটা ভি1 না, এটা বেস ফর্ম।
এটা বেস ফর্ম ভার্বের। ইট, প্লে, এগুলো দেখো কোনো চেঞ্জ নাই এগুলো, এই কারণে এগুলো বেস ফর্ম। আর বেস ফর্ম আসলে কোথায় ব্যবহৃত হয়, এই যে দেয়া আছে, বেস ফর্ম হচ্ছে তোমার মোডাল ভার্বস এর পরে ব্যবহৃত হয়। দুইটা ক্ষেত্রে বেস ফর্ম ব্যবহৃত হয়, সাধারণত মোডাল ভার্বস এর পরে এবং সাবজাংটিভ মুড এর পরে, যেটা আমরা পড়াইছি তাই না। মোডাল ভার্বের পরে বসে বেস ফর্ম এবং সাবজাংটিভের মুডের পরে বসে বেস ফর্ম। দেখো ক্যান গো, ঠিক আছে, একটা মোডাল ভার্ব, ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, এগুলো কি মোডাল ভার্ব। মোডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে, না প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্ম হলে কি হয়, এস বাই এর যোগ হয়, চেঞ্জ হয়ে যায় আর কি, পার্সোনাল নাম্বার অনুযায়ী, টেন্স অনুযায়ী চেঞ্জ হয়। বাট এখানে দেখো এটা মোডাল ভার্ব, ক্যান একটা মোডাল ভার্ব, তাই পরে বেস ফর্ম বসেছে। শুড একটা মোডাল ভার্ব, তাই পরে একটা বেস ফর্ম বসেছে, তাই না। আর দেখো সাবজেক্টিভ মুডের পরে যে বেস ফর্ম বসে, এটা আমরা শিখে ফেলেছি অলরেডি, এটা বলার কিছু নাই, তাই না। এটা খুবই সহজ। এই যে সাজেস্টেড, আই সাজেস্ট, আই সাজেস্ট, সাজেস্ট একটা সাবজেক্টিভ ওয়ার্ড বা সাবজেক্টিভ ভার্ব, এজন্য দ্যাট এর পরে একটি সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে বেস ফর্ম হবে। ক্লিয়ার, বেস ফর্ম একদম ক্লিয়ার, বেস ফর্ম নিয়ে কোনো সমস্যা নেই। বেস ফর্ম নিয়ে কোনো সমস্যা নেই, বেস ফর্ম বুঝতে পেরেছো। প্রেজেন্ট ফর্মটা দেখো, প্রেজেন্ট ফর্ম কিন্তু বেস ফর্ম থেকে আলাদা। তোমরা অনেক সময় মনে করো যে বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্ম হয়তো একই, একই না, কিন্তু এই যে পার্থক্যটা দেখলা, খুবই গুরুত্বপূর্ণ। আর প্রেজেন্ট ফর্ম মানে হচ্ছে বর্তমান কাল, আর বেস ফর্ম কি মূল রূপ। তাহলে কি হয়, প্রেজেন্ট ফর্ম কি হয়, বেস ফর্ম থেকে তৈরি হয় এবং সাবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হয়। যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বাই এর যোগ হয়, ভার্ব অনুযায়ী চেঞ্জ হয়, এগুলো প্রেজেন্ট ফর্ম। তারপরে দেখো আই, উই, ইউ, দেই, এগুলোর পরে কি বেস ফর্ম বসে। দেই হচ্ছে, দেই থার্ড পারসন, ঠিক আছে, বাট দেই তো থার্ড পারসন প্লুরাল নাম্বার, তাই না, এই জন্য ওই ক্ষেত্রে সবসময় কি তোমার বেস ফর্ম বসতেছে। থার্ড পারসন সিঙ্গুলার হলে তোমার প্রেজেন্ট ফর্ম হইতো। তারপর দেখো এই যে শি, হি, শি, ইট, এগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এগুলো ভার্বের শেষে এস বাই এর যোগ হয়। দেখছো, প্লে থেকে প্লেস হয়েছে, ইত্যাদি। দেখো ইউ এর পরে ইট বসে, এইগুলো খুবই ইজি। শি এর পরে ইটস বসে, সবাই জানো এটা সেকেন্ড পারসন, এই জন্য এখানে এস বাই এস হয় না। এটা থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার একই সাথে, তাই এস হয়েছে। আর সবসময় থার্ড পারসন হলে হয় না, তাই না, থার্ড পারসন সিঙ্গুলার হইতে হবে। এই যে দেই, এটা থার্ড পারসন, বাট এটা সিঙ্গুলার না, এই জন্য এটার পরে বেস ফর্ম। এটা যদি সিঙ্গুলার হতো এরপরে প্রেজেন্ট ফর্ম হইতো। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার না তোমরা? সাবজাংটিভ একদম শেষ। এখান থেকে যে কোনো এমসিকিউ আসলে তোমরা পারবা। পার্টস অফ স্পিচ সহজ, তারপরে তোমরা হচ্ছে কি গুরুত্ব দিবা, কোনো সহজ বিষয়কে উপেক্ষা করবা না, ঠিক আছে। অনেক সময় কিছু প্রশ্ন ঘুরিয়ে পেঁচে দিলে তোমরা পারো না, কিছু সহজ শব্দার্থ এগুলো, ঠিক আছে, তোমাদের জানা। পার্ট মানে কি, অংশ, তোমরা এটা জানো। অফ মানে এর, এগুলো বাচ্চাদের পড়াতে পারবা। স্পিচ দুইটা হয়, বাক্য, স্পিচ মানে বাক্য, স্পিচ মানে কথা, ঠিক আছে, দুইটাই মনে রাখবে, স্পিচ মানে বাক্য, স্পিচ মানে কথা। তার মানে কি, তিনটে অংশ তুমি আলাদাভাবে জানো। পার্ট মানে অংশ, অফ মানে এর, স্পিচ মানে বাক্য বা কথা। তার মানে কি, পার্টস অফ স্পিচ কি হবে, তাই না। পার্টস অফ স্পিচ আরেক নাম, পার্টস অফ স্পিচের নাম হচ্ছে পদ, ঠিক আছে। পার্টস অফ স্পিচের বাংলা কি, পদ, বাক্যের অংশ বা কথার অংশ, কারণ স্পিচ মানে বাক্য বা কথা, তাই না। তাহলে পার্টস অফ স্পিচ কি হবে, বাক্যের অংশ বা কথার অংশ বা পদ, তাই না। হ্যাঁ, তোমরা রেডি হয়েছো? এবার তাহলে দেখো, এই পর্যন্ত এটা সহজ, এখানে বুঝছো। ডেফিনিশনটাও দেখো, সবকিছু কোনো কিছুটা সহজ ভেবে অবহেলা করবে না, ঠিক আছে। দেখো তাহলে ডেফিনিশন অফ পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচের সংজ্ঞা। ডেফিনিশন মানে কি, সংজ্ঞা। ডেফিনিশন মানে সংজ্ঞা। ডেফিনিশন বানানটা ভালো করে দেখো, ডেফিনেশন না কিন্তু ডেফিনিশন, এভাবে মনে রাখবা, বানানটাও আসে কিন্তু অনেক সময়। ডেফিনিশন বানানটা তোমরা লেখো তো, ডেফিনিশন বানানটা সবাই লেখো, আমি এগুলো বোঝাচ্ছি। ডেফিনেশন মানেটা লেখার সংজ্ঞাটা তাহলে মুখস্থ করে ফেলবা। এটা খুবই কমন একটা সংজ্ঞা, প্রায় বিভিন্ন বইতেই দেওয়া থাকে। বাক্যের অন্তর্গত প্রত্যেকটি ক্ষুদ্র ক্ষুদ্র অংশকেই পার্টস অফ স্পিচ বলে, তাই না। বাক্যের অন্তর্গত প্রত্যেকটি ক্ষুদ্র ক্ষুদ্র অংশকেই পার্টস অফ স্পিচ বলে। মুখস্থ করে ফেলবা, মুখস্থ আছে যদিও। আচ্ছা, বাক্যটা আমি পড়ে দেখো। এ কুইক ব্রাউন ফক্স জাম্পড ওভার দ্য লেজি ডগ। এ কুইক ব্রাউন ফক্স জাম্পড ওভার দ্য লেজি ডগ। আমরা এই সেন্টেন্স নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। আর এর আগে তোমরা খেয়াল করো, দেখো আমি প্রতিটি সেন্টেন্সের প্রতিটি ওয়ার্ডের নিচে আমি আন্ডারলাইন করে দিচ্ছি। জাম্পড ওভার দ্য লেজি ডগ। তো কেন আন্ডারলাইন করলাম বুঝতে পেরেছো? কারণ হচ্ছে এটা একটা পার্টস অফ স্পিচ, কারণ এটা বাক্যের অংশ বা একটা কথার অংশ, তাই না।
এই এ একটা পার্টস অফ স্পিচ, কুইক একটা পার্টস অফ স্পিচ, ব্রাউন একটা পার্টস অফ স্পিচ, ফক্স একটা পার্টস অফ স্পিচ, বাক্যের প্রত্যেকটি ক্ষুদ্র ক্ষুদ্র অংশ। তুমি যদি বলো এ কুইক, এটা একটা পার্টস অফ স্পিচ না, এই এ আলাদা একটা পার্টস অফ স্পিচ, কুইক আলাদা একটা পার্টস অফ স্পিচ, ব্রাউন আলাদা একটা পার্টস অফ স্পিচ, ফক্স আলাদা, জাম্পটা আলাদা, এগুলো আলাদা একটা পার্টস অফ স্পিচ, ওভার এটাও আলাদা পার্টস অফ স্পিচ, দা, লেজি এটাও, ডগ এটাও আলাদা পার্টস অফ স্পিচ। তাই না, বুঝছো তাহলে? ডেফিনিশন বানাটা সবাই লিখেছো। এ কুইক ব্রাউন ফক্স জাম্পড ওভার দ্য লেজি ডগ। হ্যাঁ, এত সুন্দর। মুহাফের দোস্তিসা, এটার ম্যাজিকটা তুমি জানো, ঠিক আছে? আর কে কে জানতা ম্যাজিকটা? এখানে ইংরেজি বর্ণমালা 26টি লেটারই আছে, বুঝছো? কোনোটা মিস নাই, দু একটা একাধিকবার থাকতে পারে, কিন্তু ইংরেজি বর্ণমালা 26টি লেটার, এটা পাবা। এটা কিন্তু বিভিন্ন ভাইবাতে জিজ্ঞেস করে, তোমরা আসলে এটা জানো, তাই না? এই যে এই সেন্টেন্সের অন্তর্নিহিত ম্যাজিকটা, যে এই সেন্টেন্সটিতে ইংরেজি বর্ণমালা 26টি লেটারই আছে, দু একটা একাধিকবার থাকতে পারে। এই সেন্টেন্সটির বাংলা অর্থ হচ্ছে, একটি দ্রুতগামী বাদামি শিয়াল একটি অলস কুকুরের উপর দিয়ে লাফ দিল। ঠিক আছে, ক্লিয়ার? তোমরা কিন্তু এটা একটা পার্টস অফ স্পিচ, এটা একটা পার্টস অফ স্পিচ, সবগুলো একটা পার্টস অফ স্পিচ। ক্লিয়ার? এটা দেখো তাহলে পার্টস অফ স্পিচের সাথে সম্পর্কিত একটি ফ্রেজ, এই জন্য আমরা এই ফ্রেজটা এখানে লিখেছি। ফ্রেজটা হলো এ ম্যান অর ওয়েম্যান অফ পার্টস। ঠিক আছে, এ ম্যান অর ওয়েম্যান অফ পার্টস মানে গুণী ব্যক্তি, গুরুত্বপূর্ণ ব্যক্তি বা প্রতিভাবান ব্যক্তি। ইংরেজিতে বলা হয় ট্যালেন্টেড পারসন। এ ম্যান অফ পার্টস অথবা এ ওয়েম্যান অফ পার্টস, এর অর্থ হচ্ছে ট্যালেন্টেড পারসন। যেমন দেখো, এই এ ম্যান অফ পার্টস অথবা এ ওয়েম্যান অফ পার্টস মানে কি গুণী ব্যক্তি, গুরুত্বপূর্ণ ব্যক্তি বা প্রতিভাবান ব্যক্তি বা ট্যালেন্টেড পারসন। সেটার একটা উদাহরণ এই যে, হি ইজ এ ম্যান অফ পার্টস, তিনি একজন গুণী ব্যক্তি। ঠিক আছে, হি ইজ এ ম্যান অফ পার্টস। হি এটা তো পুরুষের ক্ষেত্রে ব্যবহৃত হয়, তাই না? পুরুষবাচক সব প্রোনাউন এটা, তাই না? এই কারণে এখানে ম্যান হয়েছে, তাই না? আবার তিনি একজন গুণী ব্যক্তি, দুটার অর্থ কিন্তু সেম। এটার অর্থ তিনি একজন গুণী ব্যক্তি, হি ইজ এ ম্যান অফ পার্টস, এটার অর্থ তিনি একজন গুণী ব্যক্তি, শি ইজ এ ম্যান অফ পার্টস, এটার অর্থ তিনি একজন গুণী ব্যক্তি। কিন্তু পার্থক্যটা শুধু এইখানে। দেখো এই যে এটা হচ্ছে স্ত্রীবাচক প্রোনাউন শি, এই কারণে এখানে উইমেন হয়েছে, তাই না? এখানে ম্যান দিলে কিন্তু ভুল হবে, এগুলো কিন্তু তোমাদের এমসিকিউ দিয়ে চেক করবে। এখানে যখন তুমি ম্যান দিবা গ্যাপে, তখন কিন্তু ভুল হবে, তাই না? এটা হচ্ছে কি হবে, উইমেন হবে, কারণ শি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম নুরুল ইসলাম নাহিদ, সালাম দিয়েছো? ওয়ালাইকুম আসসালাম। এটা দুইটা সেন্টেন্সের অর্থ একই, কিন্তু এই যে হি এবং শি, এই জন্য এইটার কারণেই মাঝে থাকা ম্যান অথবা উইমেন এটা পরিবর্তিত হয়। শি থাকলে এ জায়গা উইমেন হবে, হি থাকলে জায়গা ম্যান হবে। ভেরি সিম্পল। ক্লাস রেকর্ডেড থাকবে। দেখো পার্টস অফ স্পিচ 8 প্রকার, এটা ছোটকালের পড়া, তারপরও দেখে রাখবো। পার্টস অফ স্পিচ কয় প্রকার? 8 প্রকার। কি কি? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। ঠিক আছে, এগুলোর বাংলা অর্থ জানা খুব গুরুত্বপূর্ণ, কারণ যে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, যখন তোমাদের প্রশ্ন আসবে বাংলা অর্থ জানলে অনেকটা কাজে দিবে। নাউনের বাংলা কি? বিশেষ্য। নাউনের বাংলা বিশেষ্য। প্রোনাউনের বাংলা সর্বনাম। অ্যাডজেক্টিভের বাংলা কি? বিশেষণ। ভার্বের বাংলা ক্রিয়া। অ্যাডভার্বের বাংলা ক্রিয়া বিশেষণ। অ্যাডভার্বের আরেকটি বাংলা শব্দ রয়েছে ক্রিয়া বিশেষণ বা ভাব বিশেষণ। ঠিক আছে, অ্যাডভার্বের আরেকটি বাংলা রয়েছে। তারপরে দেখো প্রিপজিশন মানে পদান্বয়ী অব্যয়। প্রিপজিশন মানে পদান্বয়ী অব্যয়। কনজাংশন মানে সংযোজক অব্যয় বা যোজক অব্যয় বলা যায়। ইন্টারজেকশন মানে আবেগসূচক অব্যয় বা বিস্ময় সূচক অব্যয়। ইন্টারজেকশন মানে আবেগ সূচক অব্যয় বা বিস্ময় সূচক অব্যয়। হ্যাঁ, একদম বেসিক। ঠিক আছে, হ্যাঁ বেসিক থেকে আমি পড়াই, যাতে তোমাদের প্রতিটা এমসিকিউ করতে কোনো সমস্যা না হয়। ক্লিয়ার? তোমরা এগুলো সহজ খুবই, তাই না? একদম বেসিক এটা। দেখো ট্র্যাডিশনাল গ্রামার মানে কি? প্রচলিত ব্যাকরণ। এবং মডার্ন লিঙ্গুইস্টিক। মডার্ন লিঙ্গুইস্টিক মানে কি? আধুনিক ভাষা বিজ্ঞান। লিঙ্গুইস্টিক মানে ভাষা বিজ্ঞান, মডার্ন মানে আধুনিক। ঠিক আছে, তো মডার্ন লিঙ্গুইস্ট মানে আধুনিক ভাষা বিজ্ঞান। তাহলে ট্র্যাডিশনাল গ্রামার আর মডার্ন লিঙ্গুইস্টিকে পার্টস অফ স্পিচকে ওয়ার্ড ক্লাস বলা হয়। ওয়ার্ড ক্লাস মানে শব্দ শ্রেণী। ওয়ার্ড ক্লাস মানে শব্দ শ্রেণী। বাংলা ব্যাকরণে পড়েছো না যে ব্যাকরণিক শব্দ শ্রেণী, সেটাই বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে ট্র্যাডিশনাল গ্রামারে আর মডার্ন লিঙ্গুইস্টিকে পার্টস অফ স্পিচকে ওয়ার্ড ক্লাস বলা হয়। এটা এমসিকিউ দিতে পারে, যে ইংরেজিতে ওটা দিতে পারে ট্রান্সলেট করে, যে কি বলা হয় ওয়ার্ড ক্লাস, বিভিন্ন অপশন দেওয়া থাকতে পারে। ঠিক আছে, ওয়ার্ড ক্লাস বলা হয়। ওয়ার্ড ক্লাস গুলো কি কি? এগুলোর মধ্যে একটু যা ছিল তাই, ওর সাথে কিছু বাড়ছে, ডিটারমিনার, আর্টিকেল, এগুলো কি বৃদ্ধি পেয়েছে। দেখো ওয়ার্ড ক্লাসের মধ্যে রয়েছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন আছে, ইন্টারজেকশন আছে। ইন্টারজেকশন আরেকটা নাম কিন্তু এক্সক্লেমেশন। এটা দিয়ে কিন্তু তোমাদের রিভার্স করে পরীক্ষা দেয়, তোমরা তখন পারো না। ইন্টারজেকশন আরেক নাম এক্সক্লেমেশন, ইন্টারজেকশনের আরেক নাম এক্সক্লেমেশন। এর ওয়ার্ড ক্লাসের মধ্যে আর্টিকেলও রয়েছে, কিন্তু পার্টস অফ স্পিচের মধ্যে আর্টিকেল ছিল না, কিন্তু এটা একটু মনে রাখবা। নিউমেরাল। নিউমেরাল মানে কি? সংখ্যাবাচক শব্দ। বাংলা ব্যাকরণে রয়েছে, কিন্তু নিউমেরাল কিন্তু ওয়ার্ড ক্লাসের অন্তর্ভুক্ত।
তারপরে ডিটারমিনার, ডিটারমিনার মানে নির্দেশক। ডিটারমিনার নাউনের মধ্যে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, ডিটারমিনার আর অ্যাবস্ট্রাক্ট নাউন দুটো কিন্তু কি সবচেয়ে, আর কাউন্টেবল আনকাউন্টেবল নাউন এটাও কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ নাউনের মধ্যে। ক্লিয়ার কিনা? ক্লিয়ার একদম। এমসিকিউর পরে কি আছে আর? এমসিকিউর পরে আর কিছু নাই, বুঝছো? নাউন আমরা কালকে পড়বো। পার্টস অফ স্পিচ একদম ক্লিয়ার, মানে বেসিক যে ধারণা সেটা ক্লিয়ার, কালকে আমরা নাউন পড়বো। এমসিকিউ গুলো তাড়াতাড়ি কমেন্ট করো তো, এমসিকিউ কমেন্ট করলে তোমাদের ছুটি। বলো 1 নম্বর অ্যান্সার কি হবে? হি ইজ এ ম্যান অফ। এমসিকিউ গুলো কমেন্ট করতে পারলে বুঝবো যে পার্টস অফ স্পিচের বেসিক ধারণা তোমাদের ক্লিয়ার। একদম বেসিক, হ্যাঁ কমেন্ট করো তাড়াতাড়ি। 3টে এমসিকিউ আছে। একে কি হবে সেটা কমেন্ট করো। এ বি সি। 2 কি হবে? 3 কি হবে? হি ইজ এ ম্যান অফ কি হবে? পার্ট হবে নাকি পার্টিং হবে, না পার্টস হবে না পার্টেড হবে? হুইচ ওয়ান ইজ কারেক্ট বলো। তারপরে 2 নম্বর প্রশ্নটা দেখো, ম্যান অফ পার্টস মানে কি? ম্যান অফ পার্টস বলতে কি বোঝায়? ফ্রেজটার অর্থ কি? অনেস্ট, সৎ। এর অর্থ কি সৎ? এটা বোঝায়। সিনসিয়ার, আন্তরিক। সিনসিয়ার মানে কি? আন্তরিক, এটা বোঝায়। ওর্থলেস মানে মূল্যহীন। ওর্থলেস মানে কি? মূল্যহীন। ম্যান অফ পার্টস কি? মূল্যহীন। ট্যালেন্টেড। ট্যালেন্টেড মানে কি? প্রতিভাবান, তাই না? মনে করে দেখো তাহলে কোনটা অ্যান্সার হবে। হ্যাঁ, একে পার্টস, ঠিক আছে। সি নাম্বার অ্যান্সার, তাই না? একে সি, গুড, ক্লিয়ার। একে সি হবে, সুন্দর। পার্টস ওইটা তোমরা। আর ম্যান অফ পার্টস এটা দুইটার এটা অ্যান্সার বলো। আমি বাংলা বইলেই দিছি, তাই না? খুবই সহজ, বাংলা আমি বইলেই দিছি। ম্যান অফ পার্টস মানে কি? হনেস্ট। ম্যান অফ পার্টস মানে কি? সৎ বোঝায়। ম্যান অফ পার্টস মানে কি? সিনসিয়ার বোঝায়। সিনসিয়ার মানে আন্তরিক। ম্যান অফ পার্টস বলতে কি? ওর্থলেস বোঝায়। ওর্থলেস মানে মূল্যহীন। নো, সিনসিয়ার হবে না মোহফেরদৌস তিশা, এটা হবে না। তোমার সঠিক আনসার হবে এই যে ডি, ট্যালেন্টেড। এটা কি দেখা যাচ্ছে আলোতে? দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে তো, দেখা যাচ্ছে। একে সি, এটা ঠিক আছে। একে সি, এটা ঠিক আছে। 2 এ ডি, হ্যাঁ 2 এ ডি, এটা সঠিক উত্তর। মাহফুজুর রহমান রকি বলেছো 2 এর অ্যান্সার হবে ডি, সুন্দর। ওই যে মনে করে দেখো যে ম্যান অফ পার্টস মানে ট্যালেন্টেড পারসন, প্রতিভাবান ব্যক্তি, গুরুত্বপূর্ণ ব্যক্তি বা গুণী ব্যক্তি, যেভাবে বলো। 3 এর অ্যান্সারও তোমরা দিয়ে দিচ্ছ। 3 এর অ্যান্সার তো খুবই ইজি, এটা তো একদম বেসিক। হাউ মেনি পার্টস অফ স্পিচ আর দেয়ার ইন ইংলিশ গ্রামার, তাই না? দেয়ার আর 8 পার্টস অফ স্পিচ ইন ইংলিশ গ্রামার। এই যে এখানে 8 হবে সঠিক উত্তর, ঠিক আছে না? আর হচ্ছে এই বি 2 নম্বর অ্যান্সারটা তোমরা 2-1 হয়তো ভুল করেছো, তো সমস্যা নেই। হ্যাঁ, ট্যালেন্টেড হবে। 2 এর অ্যান্সার হবে ট্যালেন্টেড মানে প্রতিভাবান ব্যক্তি। ট্যালেন্টেড মানে প্রতিভাবান ব্যক্তি। ম্যান অফ পার্টস মানে প্রতিভাবান ব্যক্তি, গুণী ব্যক্তি, গুরুত্বপূর্ণ ব্যক্তি। পার্টস অফ স্পিচের যে বেসিক ধারণা সেটা ক্লিয়ার, ঠিক আছে? এরপরে নাউন আলাদা করে পড়তে হবে তোমাদের। প্রোনাউন সবগুলো আমি তোমাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। অ্যাডজেক্টিভ আলাদা করে পড়তে হবে, কিন্তু এগুলো থেকেও কিন্তু এমসিকিউ আসে। ক্লিয়ার, ঠিক আছে? সবাই ক্লিয়ার লিখলে আমরা ক্লাস আজকে এই পর্যন্তই। এই যে অ্যান্সার গুলো, ঠিক আছে? এটা ওই যে অ্যান্সার যেটা সেটা আর কি দিয়ে দিছি, যাতে তোমাদের আর কি স্লাইড দিলো আর কি তোমরা সেটা আর কি মনে থাকে যে অ্যান্সার কোনটা ছিল, তোমার সমস্যা যাতে না হয়। 1 এর অ্যান্সার কি ছিল? সি নাম্বার। 2 এর অ্যান্সার ছিল ডি। 3 এর অ্যান্সার ছিল বি, ঠিক আছে? পাই যাবা। এই যে তোমাদেরকে হচ্ছে থ্যাঙ্কস দিলাম, ক্লাসটা শেষ পর্যন্ত দেখছো, তোমাদেরকে থ্যাঙ্কস দিলাম। আর আমাদের পেজ আর হচ্ছে তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা। আচ্ছা, আমার পরিচয় দিয়েছিলাম আর আমাদের কোর্সে ভর্তি হতে এটাই করবা।